আনন্দঘন সেই দৃশ্য রূপ নেয় এক ভয়াবহ বিপর্যয়। হাওয়াই জাহাজটিকে বলা হতো কুইন অফ দ্য স্কাইজ বা আকাশের রানী। মাত্র 34 সেকেন্ডেই ধ্বংস হয়ে যায় এই হাওয়াই জাহাজটি। 1937 সালের 3রা মে 36 জন প্যাসেঞ্জার আর 61 জন ক্রু মেম্বার সহ মোট 97 জন মানুষ নিয়ে জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট থেকে যাত্রা শুরু করল পৃথিবীর সবচেয়ে বড় এবং বিশ্ববিখ্যাত হাওয়াই জাহাজ হিন্ডেনবার্গ। 21 of these sky voyages the world's biggest dirigible has made. উদ্দেশ্য আমেরিকার নিউ জার্সির লেকহার্স্ট বিমান ঘাঁটি। বিশাল আকৃতির এই হাওয়াই জাহাজটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল উড়ন্তযান, যা লম্বায় ছিল প্রায় 803 ফুট বা 245 মিটার। আর এই কারণেই হাওয়াই জাহাজটিকে বলা হতো কুইন অফ দ্য স্কাইজ বা আকাশের রানী। দীর্ঘ 3 দিন সফর শেষে 6 মে আমেরিকার নিউ জার্সির লেকহার্স্ট বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর নামার প্রস্তুতি নিচ্ছে জার্মানির সুবিখ্যাত এই হাওয়াই জাহাজটি। কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দঘন সেই দৃশ্য রূপ নেয় এক ভয়াবহ বিপর্যয়। হঠাৎ করে বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা মুহূর্তেই গ্রাস করে ফেলে পুরো জাহাজটিকে। আকাশ থেকে আগুনে পুড়তে পুড়তে ঝরে পড়ে বিশাল এই হাওয়াই জাহাজ। দুর্ঘটনায় প্রাণ হারান 36 জন, যাদের মধ্যে যাত্রী, ক্রু আর মাঠে উপস্থিত কর্মীরাও ছিলেন। এই হিন্ডেনবার্গ দুর্ঘটনার সবচেয়ে বিখ্যাত দিক হচ্ছে এর লাইভ বর্ণনা। হার্বার্ট মরিসন নামের এক সাংবাদিক সেই মুহূর্তে ঘটনার লাইভ বর্ণনা করছিলেন। তার কণ্ঠে আতঙ্ক, বিস্ময় আর বেদনার মিশ্র প্রতিধ্বনি আজও মানুষকে নাড়া দিয়ে দেয়। সেই লাইভটিতে তার বলা একটা ঐতিহাসিক উক্তি আজও মানুষকে ভাবিয়ে তোলে, ওহ দ্য হিউম্যানিটি। তবে প্রশ্ন রয়ে যায়, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ কি ছিল? এটা কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে জ্ঞানচিত্র আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেল। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। হিন্ডেনবার্গ হাওয়াই জাহাজকে কেউ আবার এরোপ্লেন ভেবে বসবেন না। এটা মূলত ছিল একটা এয়ারশিপ, কিন্তু এই এয়ারশিপের ভেতরের দৃশ্য দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা একটা হাওয়াই জাহাজ। কারণ এর ভেতর যাত্রীদের ঘুমানোর জন্য ছিল আলাদা আলাদা রুম, ডাইনিং টেবিল, লাইব্রেরি, প্যাসেঞ্জারদের জন্য ছিল লাউঞ্জ, এমনকি সেই লাউঞ্জে ছিল বিশাল বড় একটি পিয়ানো। এই সমস্ত সুযোগ সুবিধার কারণে 1937 সালে এই উড়োজাহাজের একটি টিকিটের মূল্য ছিল প্রায় $700, বর্তমানে যা $7,000 কাছাকাছি, আর বাংলায় বলতে গেলে যা প্রায় 8.5 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হয়ে মাত্র 34 সেকেন্ডেই ধ্বংস হয়ে যায় এই হাওয়াই জাহাজটি। যেহেতু এই হাওয়াই জাহাজটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় হাওয়াই জাহাজ, তাই এটির ল্যান্ডিংয়ের সময় উপস্থিত ছিল বেশ কিছু গণমাধ্যম কর্মী। সেই সাথে আরও অসংখ্য লোক ভিড় জমিয়েছিল এই হাওয়াই জাহাজটিকে একবার দেখার জন্য। কিন্তু চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা তাদের সবার টনক নাড়িয়ে দিয়েছিল। সেই সময়টায় আবহাওয়া খুব একটা ভালো ছিল না। একই সাথে ল্যান্ডিংয়ের সময় হাওয়াই জাহাজের ক্যাপ্টেন একটা শার্প টার্ন নিয়ে বসে। মূলত এই শার্প টার্ন নেওয়ার উদ্দেশ্য ছিল জাহাজটিকে বাতাসের সাথে খাপ খাওয়ানো। আর এত বড় একটা দুর্ঘটনা পুরো পৃথিবীকেই নাড়িয়ে দিয়েছিল। সবার মনে তখন শুধু একটাই প্রশ্ন, এই দুর্ঘটনার কারণ কি? ইনভেস্টিগেটররা হন্যতন্য হয়ে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে লেগে পড়ে। আর সেখানেই তারা 3টি জিনিসকে পয়েন্ট আউট করে। প্রথমটা হলো হিটলারের পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। অনেকেই মনে করেন হিটলারের পরিকল্পনা অনুযায়ী এই এয়ারশিপের মধ্যে বোমা ফিট করে রাখা হয়, আর সেই বোমার কারণেই জাহাজটি এভাবে ব্লাস্ট হয়। কিন্তু কেনই বা কিছু লোক হিটলারের দিকে আঙুল তুলতে থাকে? কারণটা হলো এই হাওয়াই জাহাজটি তৈরি করা কোম্পানির মালিক ছিলেন হিউগো একনার নামের একজন ব্যক্তি। আর এই ব্যক্তি হিটলারের সময়কালে খোলাখুলিভাবে ওপেনলি হিটলারের বিরুদ্ধে কথা বলতেন। সে সময় হিটলারের বিরুদ্ধে কথা বলা কিন্তু চারটিখানি ব্যাপার ছিল না। এমনকি 1933 সালে হিটলার ক্ষমতায় আসার পর হিউগো একনারকে বেশ কয়েকবার অ্যারেস্ট করার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু সেই সময় হিউগো একনারের অ্যারেস্ট হওয়াকে থামিয়ে দিয়েছিলেন জার্মানির প্রেসিডেন্ট পল ভন হিন্ডেনবার্গ। না, অবাক হওয়ার দরকার নেই, আপনি ঠিকই শুনেছেন। সেই সময় জার্মানির প্রেসিডেন্টের নাম ছিল হিন্ডেনবার্গ। এতক্ষণে নিশ্চয় অনুমান করেই ফেলেছেন যে হাওয়াই জাহাজের এই নামটা কোথা থেকে এসেছিল।
1936 সালে যখন পৃথিবীর সবচেয়ে বড় হাওয়াই জাহাজটা প্রস্তুত হয়ে গেল, তখন হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার জোসেফ গয়েবেলস একনারকে বলেছিলেন উড়োজাহাজটির নামে যেন হিটলারের নামের সমন্বয় রাখা হয়। কিন্তু গোয়েবেলসের কথাকে পাত্তাই দিল না হিউগো একনার। উড়োজাহাজের নাম রেখে বসলেন হিন্ডেনবার্গ। আর এই কারণে অনেকেই মনে করেন যে হিটলার এই অপমান সহ্য করতে না পেরে রাগে ক্ষোভে পুরো হিন্ডেনবার্গকেই উড়িয়ে দেয়। দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুতের কথা। হিন্ডেনবার্গ হাওয়াই জাহাজের বডি যেহেতু মেটালের তৈরি, তাই এর উপর স্ট্যাটিক চার্জ তৈরি হয়ে গিয়েছিল। দুর্ঘটনার সেই মুহূর্তেই একটি স্পার্ক হয়, আর এর কারণে এর ভেতরে থাকা হাইড্রোজেন গ্যাস ব্লাস্ট হয়ে যায়। এর কারণ হিসেবে বলা যায় হাওয়াই জাহাজটির চালক যে শার্প টার্নটি নিয়েছিলেন তার ফলেই এমনটা ঘটেছে। আর তৃতীয় কারণ হিসেবে বলা যায় বজ্রপাতের কথা। আগেই বলেছিলাম সেদিন আবহাওয়া তেমন একটা ভালো ছিল না, তাই হঠাৎ বজ্রপাত হওয়ার কারণে হাইড্রোজেন গ্যাসে আগুন ধরে তা ব্লাস্ট হয়ে যেতে পারে। এই তিনটি থিওরির মধ্যে কোনটি সঠিক সেটা জানতে হলে প্রথমেই আমাদের এয়ারশিপের ইতিহাস সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। বর্তমানে এরোপ্লেনের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা খুবই কমন একটা বিষয়, কিন্তু যদি 500 বছর আগের কথা বলতে যাই তখন কি হবে? সে সময় তো এমন কোনো প্রযুক্তিই ছিল না। 1500 সালের দিকে মানুষ আকাশে পাখি উঠতে দেখে তাদের মতো উড়ার স্বপ্ন দেখত, আর তাদের এই আফসোস কাটিয়ে উঠতেই তারা নিজেদের পেছনে কৃত্রিম পাখনা ব্যবহার করে বেশ কয়েকবার উড়ার চেষ্টা করেছিল। এই ধরুন জন ডেমিয়েনের কথা, যে কিনা 1507 সালে নিজের দুহাত মুরগির পাখা দিয়ে সম্পূর্ণ আবৃত করে, তারপর কোনো হিসাব কিতাব ছাড়াই একটা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পাখির মতো ডানা ঝাপটাতে শুরু করে। কিন্তু উড়া তো দূরের কথা, তার নিচে পড়ার গতি পর্যন্ত কমল না। ফলাফল সরাসরি বিল্ডিংয়ের ছাদ থেকে মাটিতে ধসে পড়েন তিনি। দুর্ঘটনায় শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায় তার। পরবর্তীতে যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, মুরগির পাখনার পরিবর্তে যদি আমি ঈগলের পাখনা ব্যবহার করতাম তাহলে বোধহয় উঠতে পারতাম। এবার নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন যে তৎকালীন সময়ে মানুষ আকাশে ওড়ার জন্য কতটা পাগল ছিল। আর ইতিহাসে এমন ঘটনা অনেকবারই ঘটে গেছে। তবে সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে আকাশে উঠতে হলে তাদের দুটো জিনিস অবশ্যই নিশ্চিত করা লাগবে। প্রথমটি হলো তারা নিজেদেরকে বাতাসের চেয়ে হালকা করে ফেলবে, যেমন ধরুন বেলুন। আর দ্বিতীয়টি হলো তারা এত বেশি পাওয়ার জেনারেট করবে যে সরাসরি আকাশে টেক অফ করতে পারবে। আর এই দ্বিতীয় উপায়টির মাধ্যমেই বর্তমানে এরোপ্লেনগুলো চলাফেরা করে। এবার ছোট্ট একটা ঘটনা শোনাই। 1770 সালে জোসেফ মিশেল এবং জ্যাক এটিয়েন মন্টগলফিয়ার নামের দুজন ভাই ফ্রান্সে বসবাস করতেন। একদিন জোসেফ লক্ষ্য করলেন আগুনের গরম ধোঁয়া যদি এক জায়গায় আটকে রাখা যায় তাহলে তা কিছু হালকা বস্তু উপরের দিকে ঠেলে তোলে। এই ধারণা থেকেই জন্ম নিল হট এয়ার বেলুন তৈরির স্বপ্ন। দুই ভাই মিলে তৈরি করলেন এক বিশাল কাপড়ের বেলুন। নিচে বানালেন একটা ছোট্ট চুল্লি, যেখানে কাঠ জ্বালিয়ে গরম বাতাস তৈরি করা হতো। 1783 সালের 4 জুন আনোনায় প্রথমবারের মতো উড়ে গেল তাদের বানানো হট এয়ার বেলুন। আর উপস্থিত মানুষ আনন্দে সবাই চিৎকার করে উঠল। এই সফলতার পর তারা প্যারিসের রাজপরিবারের সামনে একটা জনসাধারণের জন্য প্রদর্শনী করেন। তারা মানুষ না বসিয়ে পাঠিয়েছিলেন একটা ভেড়া, হাঁস আর একটা মোরগ। পশুগুলো সুস্থভাবে নেমে এলে তাতে প্রমাণ হলো যে মানুষও এভাবে একদিন উঠতে পারবে। সে বছরই প্রথমবারের মতো মানুষ হট এয়ার বেলুনে আকাশে ওড়ে। মন্টগলফিয়ার ভাইদের সাহস, কল্পনা আর আবিষ্কারের নেশাই বদলে দিয়েছিল পৃথিবীর আকাশে ওড়ার ইতিহাস। আর সেখান থেকেই শুরু হলো আমাদের আধুনিক অ্যারোনটিক্সের যাত্রা। এবার আসি একটু পরের ঘটনায়। 1838 সালের জুলাই মাসে জার্মানিতে জন্ম নেয় এক শিশু, যার নাম রাখা হয়েছিল ফার্দিন্যান্ড অ্যাডলফ হেনরিক অগাস্ট গ্রাফ জন জেপেলিন। নামটা কিন্তু একটু বড়, তাই আমরা এই অংশটুকুতে শুধু জেপেলিন নামটাই ইউজ করব। তো যা বলছিলাম, ছোটবেলা থেকেই তার নজর ছিল আকাশের দিকে। সৈনিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন জেপলিন। আমেরিকার সিভিল ওয়ার চলাকালীন সময় তিনি এক পর্যবেক্ষণ বেলুনে ওড়ার অভিজ্ঞতা অর্জন করেন। আর সেই অভিজ্ঞতা থেকেই তার মাথায় আসে একদিন নিজেই তৈরি করবেন আকাশে ভেসে বেড়ানো এক যন্ত্র। বয়স যখন তার প্রায় 50 ছুঁই তখনই তিনি পুরোপুরি মন দেন তার স্বপ্ন বাস্তবায়নে। এক বিশাল ধাতব কাঠামোতে হাইড্রোজেন ভর্তি বেলুন যুক্ত করেন তিনি, যাতে লাগানো ছিল ইঞ্জিন, প্রোপেলার আর রাডার। 1900 সালের 2 জুলাই বর্ডেন সি এর উপর দিয়ে প্রথমবারের মতো উড়ে গেল তার তৈরি করা হাওয়াই জাহাজ LG-1। এটি ছিল রিজিড এয়ারশিপের যুগান্তকারী শুরু। শুরুর দিকে অনেকেই তার পরিকল্পনাকে পাগলামি বলেছিল, কিন্তু জেপেলিন হাল ছাড়েননি। একের পর এক পরীক্ষার পর তিনি তৈরি করেন আরও উন্নত এয়ারশিপ LG-2, LG-3 এবং তারপর LG-4। হঠাৎই একদিন LG-4 দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায়। সবাই ভাবল সব শেষ,
কিন্তু তখন জার্মান জনগণ আশ্চর্য এক কাজ করে। তারা জেপেলিনের জন্য অনুদান সংগ্রহ করে দেন লক্ষ লক্ষ ডলার। জনগণের ভালোবাসা আর নিজের অদম্য ইচ্ছাশক্তির ফলেই জেপেলিন আবারও ঘুরে দাঁড়ালেন, তৈরি করলেন এমন এক এয়ারশিপ যা দিয়ে চালু হলো প্রথম যাত্রীবাহী হাওয়াই জাহাজ পরিষেবা। কিন্তু হঠাৎ করেই 1917 সালে মৃত্যুবরণ করেন গ্রাফ ফন জেপেলিন। জেপেলিনের মৃত্যুর পর তার কোম্পানির দায়িত্ব কাঁধে তুলে নেন হিউগো একনার। তিনি পরিকল্পনা করেন শুধু মিলিটারি না, সাধারণ মানুষজনকেও তাদের এই হাওয়াই জাহাজ ভ্রমণ করার ব্যবস্থা করে দেবেন। এটির ধারাবাহিকতায় তাদের তৈরি LG-126 তাদের প্রথম যাত্রা সম্পন্ন করে। আর এই যাত্রায় এয়ারশিপটিকে একনার নিজেই চালিয়েছিলেন। মাত্র 80 ঘন্টায় 8000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছিলেন তিনি। পরবর্তী 1 বছরের মধ্যেই তৈরি করা হয় এর পরবর্তী মডেল LG-127। আগেই বলেছিলাম একনার হিটলারের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু পরবর্তীতে জানা যায় এই দুর্ঘটনার পেছনে হিটলারের কোনো হাত নেই, বরং দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হলো হাইড্রোজেন গ্যাসের লিকেজ হওয়া এবং স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর এই দুর্ঘটনার পরই মানুষ হাওয়াই জাহাজের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে, কারণ তারা বুঝে গিয়েছিল যে হাইড্রোজেন গ্যাসে আগুন লাগলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে। যদিও সে সময় হিলিয়াম গ্যাসেরও ব্যবহার করা হতো, কিন্তু সেটা শুধু আমেরিকাতেই ছিল। সময়ের সাথে সাথে যখন সালটা 1940-এর দিকে পৌঁছালো, তখন একদিকে যেমন হাওয়াই জাহাজের জনপ্রিয়তা কমতে থাকে, ঠিক অন্যদিকে এরোপ্লেন কিংবা বিমানের জনপ্রিয়তা আকাশচুম্বীভাবে বাড়তে থাকে। মানুষ এরোপ্লেনের স্পিড এবং সেফটির জন্য এটাকেই বেশি পছন্দ করতে শুরু করে। একদিকে হাওয়াই জাহাজের স্পিড যেখানে ছিল ঘন্টায় 100 কিলোমিটারের মতো, সেখানে এরোপ্লেনের স্পিড প্রায় প্রতি ঘন্টায় 700 থেকে 1000 কিলোমিটারের মধ্যে ছিল। আর এসব কারণেই বর্তমানে আর হাওয়াই জাহাজের ব্যবহার তেমন একটা দেখা যায় না। তবে আশা করা যায় আগামী বেশ কিছু বছরের মধ্যে আবারও এটি তার জায়গা দখল করবে, কারণ এয়ারশিপ একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে এটির ফুয়েল খরচও কম, পাশাপাশি এটা ওড়ার সময় তেমন একটা শব্দও করে না। তো দেখা যাক হাওয়াই জাহাজ নিজেকে কতটা সেফ আর সিকিউর করে আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, পাশাপাশি পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন।